ঠিক আছে, আমরা শুরু করি। আমরা গতদিন ছোট্ট একটু জিনিস পড়েছিলাম, শুধুমাত্র টরশন জিনিসটা কিভাবে চিন্তা করতে হয়, টরশন কিভাবে আসে কোন একটা মেম্বারের উপরে, এবং সেটাকে আমরা কিভাবে কোয়ান্টিফাই করতে পারি, মানে ভ্যালুর মাধ্যমে প্রকাশ করতে পারি, এবং বিভিন্ন ধরনের টরশন যদি একটা মেম্বারের উপরই অ্যাপ্লাই হয়, এবং আহ, তখন আমরা কিভাবে টরশনের ক্যালকুলেশনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে, এটা কিভাবে ক্যালকুলেশন করব, এবং একটা ডায়াগ্রাম দেখেছিলাম, সেটাকে আমরা টর্ক ডায়াগ্রাম বলেছি। আপনারা SM1 এ দেখেছেন যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ওইরকমই একটা ডায়াগ্রাম হচ্ছে টর্ক ডায়াগ্রাম। এটা হচ্ছে ওভার দা স্প্যান আমাদের মেম্বারের বিভিন্ন পজিশনে বিভিন্ন রকম টর্ক হয়ে থাকে, সেটা আমরা ডায়াগ্রাম দিয়ে এক্সপ্রেস করতে পারি। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে টরশনের জন্য যে স্ট্রেস হয়, সেই স্ট্রেসটা কিরকম হয়, কিভাবে আমরা এটা ক্যালকুলেশন করতে পারি সেটা। ঠিক আছে। দুঃখিত, আমরা আহ, বলতেছিলাম যে টরশনের জন্য যে স্ট্রেস আসে, সেই স্ট্রেসটা নিয়ে আমরা এখন কথা বলবো। এটাকে আমরা বলি টরশনাল স্ট্রেস। তো টরশনাল স্ট্রেসটা মূলত এটা হচ্ছে শিয়ার স্ট্রেস। হ্যাঁ। আহ, আপনারা বেন্ডিং মোমেন্টের জন্য দেখেছেন ফ্লেক্সারাল স্ট্রেস হয়। ফ্লেক্সারাল স্ট্রেস কিন্তু হচ্ছে নর্মাল স্ট্রেস। আর টর্শনের জন্য আমরা যে স্ট্রেসটা দেখবো সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। তো আমাদের টর্শনের জন্য যে স্ট্রেস হয়, সেটা যদি আমরা সার্কুলার বা টিউবুলার সেকশনের জন্য চিন্তা করি, তখন আমাদের কিরকম হবে। আমরা ওভারঅল যদি চিন্তা করি যে আমাদের টর্শনের জন্য স্ট্রেস কিরকম হয়, সেটা হচ্ছে এই যে টাউ। নর্মাল স্ট্রেস আপনারা ফ্লেক্সারাল স্ট্রেসের জন্য দেখে। আরে ভাই কি মাফ করেন। স্যার কথা আসছে না। নর্মাল স্ট্রেসের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আমাদের ফ্লেক্সারাল স্ট্রেস যেটা করেছিলেন আপনারা SM1 এ, MY/I, সেখানে সিম্বলটা ছিল সিগমা। তো সিগমা হচ্ছে নর্মাল স্ট্রেসের জন্য আমরা সিগমা দিয়ে সিম্বলাইজ করে থাকি। আর যেহেতু এটা হচ্ছে শিয়ার স্ট্রেস, এই জন্য আমরা শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে এটাকে বলছি টাউ। হ্যাঁ, এটা গ্রিক অক্ষর টাউ। আহ নর্মাল কি বলে, বেন্ডিং মোমেন্টের জন্য যে ফ্লেক্সারাল স্ট্রেস ছিল সেটার তো ফর্মুলা ছিল MY/I। আর এখানে আমাদের এম এর জায়গায় আসছে টরশন, মানে এম ছিল বেন্ডিং মোমেন্ট, আর এখানে এম এর জায়গায় আসছে টরশন মানে টি। ওয়াই বা সি ছিল, সেটা হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে কোন পয়েন্টে বের করতে চাচ্ছি সেই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স। এবং এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে টরশনাল যে এক্সিস, এক্সিস থেকে আমাদের ডিস্টেন্সটা চিন্তা করতে হবে, সেটা হচ্ছে সি। আর আই ছিল MY/I, বেন্ডিং মোমেন্টের জন্য যে ফ্লেক্সারাল স্ট্রেস, তখন আই ছিল মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ক্রস সেকশন। আর এখানে আমাদের হচ্ছে জে, জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। এইটুকু পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম।
যেহেতু গত ক্লাসে আমরা এটুকু আলোচনা করেছি, আপনারা আশা করি পড়াশোনা করে এসেছেন এবং জানেন। তো আমাদের টাউটা হচ্ছে Tc/J। টি হচ্ছে টরশন, সি হচ্ছে টরশনাল যে মানে রোটেশনাল যে এক্সিস, এক্সিস থেকে ডিস্টেন্স, এবং জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া মানে হতো Ix প্লাস Iy। তো এগুলো আপনারা জানেন। এক্ষেত্রে আমরা যদি এখন সার্কুলার বা টিউবুলার সেকশনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমাদের যে যেটা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা Ix প্লাস Iy ইকুয়াল টু হবে পাই d⁴/32। কারণ সার্কেলের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের Ix হচ্ছে পাই d⁴/64, তাই না? এবং আই ওয়াই ও সেম, পাই d⁴/64। সো আই ও এক্স এবং আই ওয়াই যোগ করলে আমরা পাচ্ছি যে, সো পাই d⁴/64, এটা যদি ডাবল করি তাহলে হয়ে যায় পাই d⁴/32। সো সার্কুলার সেকশনের ক্ষেত্রে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ফর্মুলাটা পাই d⁴/4/32, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এখন কোন একটা সার্কুলার সেকশনের ক্ষেত্রে যে Tc/J টরশনের ভ্যালু তো আমরা কিভাবে বের করতে হয় অলরেডি জানি। সি এর ভ্যালুটা হচ্ছে টরশনাল যে এক্সিস, রোটেশনাল এক্সিস থেকে ডিস্টেন্স, বিভিন্ন ডিস্টেন্স, এটা আমরা দেখব। আর যে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা হচ্ছে ফর্মুলাটা এটা। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কনসিডারিং দ্য টর্ক ডায়াগ্রাম T1, কনসিডারিং দ্য টর্ক ডায়াগ্রাম T1, এই যে এটা T1, কেস 1 হচ্ছে T1, কেস 2 হচ্ছে T2, কেস 3 হচ্ছে T3। সো এই এক্সাম্পলটাতে বলা হচ্ছে কনসিডারিং দ্য টর্ক ডায়াগ্রাম T1 corresponding to case 1 shown above, calculate the maximum torsional shear stress. Calculate the maximum torsional shear stress. Maximum torsional shear stress টা বের করতে বলেছে বিভিন্ন কন্ডিশন। এক, এ a solid circular section of 4 ইঞ্চি ডায়ামিটার, এরকম যদি হয় তারপর সেকশনটা 4 ইঞ্চি ডায়ামিটার একটা সলিড সার্কুলার সেকশন হয়, যার মাঝখানে কোনো ভয়েড নাই, এরকম যদি হয়, তাহলে ম্যাক্সিমাম টরশনাল শিয়ার স্ট্রেস কত হবে সেটা বের করতে বলেছে। বি আরেকটা কন্ডিশন, এটা হচ্ছে একটা টিউবুলার সেকশন অফ 4 ইঞ্চি আউটসাইড ডায়ামিটার এন্ড 3 ইঞ্চি ইনসাইড ডায়ামিটার, মানে এটা একটা টিউব, মানে মাঝখানে হচ্ছে ভয়েড আছে। এটা টিউব বা পাইপ আপনারা চিনেন অলরেডি। তো এটার আউটসাইড ডায়ামিটার হচ্ছে 4 ইঞ্চি এবং ইনসাইড ডায়ামিটার হচ্ছে 3 ইঞ্চি। তো আউটসাইড ডায়ামিটার এটার সমানই, কিন্তু ইনসাইড ডায়ামিটার যে ভিতরের সার্কেলটার ডায়ামিটার হচ্ছে 3 ইঞ্চ, মানে ভিতরের ভয়েডটার ডায়ামিটার হচ্ছে 3 ইঞ্চ। এরকম এটা টিউবুলার সেকশন যদি হয়, তাহলে ম্যাক্সিমাম টরশনাল শিয়ার স্ট্রেস কত হবে সেটা বের করতে হবে। সি আরেকটা কন্ডিশন, ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড ডায়ামিটার অফ এ সলিড সার্কুলার সেকশন ইফ অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস ইজ 10 কেএসআই। এটা এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে যদি আমরা মেম্বারটাকে বানাই বা ডিজাইন করি যে মেম্বারটা ম্যাক্সিমাম 10 কেএসআই শিয়ার স্ট্রেস নিতে পারে, তাহলে আমরা ওই টরশনটাকে, যেটা এই যে T1 এ ব্যাখ্যা করা হয়েছে, সেই টরশনটাকে উইথস্ট্যান্ড করার জন্য রিকোয়ার্ড ডায়ামিটার কত সেটা জানতে চাচ্ছি। একদমই সহজ, আমরা যদি একটু জাস্ট দেখি, এতে আমাদের বলছে এইটুকুর জন্য ম্যাক্সিমাম টরশনাল শিয়ার স্ট্রেস বের করতে হবে। আর সেকশনটা কিরকম, 4 ইঞ্চি ডায়ামিটারের সার্কুলার সেকশন। তাহলে আমাদের টরশন ম্যাক্সিমাম লাগবে। ম্যাক্সিমাম টরশন কত, এই T1 কেস 1 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম টরশন 10, 5 আর এখানে 15। তার মানে এইটুকু সেকশনের মধ্যে যে 6 ফিট, এই জায়গাটুকুর মধ্যে টরশন হচ্ছে ম্যাক্সিমাম। সো এই ম্যাক্সিমাম টরশনের ভ্যালুটা আমরা নেই। ম্যাক্সিমাম টরশনের ভ্যালুটা হচ্ছে 15 কিপ ফিট, যেটাকে আমরা যদি ইঞ্চিতে কনভার্ট করি, 12 দিয়ে মাল্টিপ্লাই করলেই ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে, তাহলে 180 কিপ ইঞ্চ হবে। ঠিক আছে, আর টাউ এর ভ্যালুটা কত হবে, টাউ এর ভ্যালুটা হবে আমাদের Tc/J। Tc/J এর ক্ষেত্রে জে এর ভ্যালুটা যদি এরকম হয় পাই d⁴/32, এটা যদি আমরা ওইখানে বসাই, এই যে সার্কুলার সেকশনের ক্ষেত্রে সি এর ভ্যালুটা কত হবে এটা যদি আমরা একটু দেখি, এই যে এটা হচ্ছে সেন্টার বা আমাদের এক্সিস অফ রোটেশন।
এই সেন্টার থেকে ডানে, উপরে, বামে, এদিকে, এদিকে যেদিকেই যাই না কেন সব তো সেম ডিস্টেন্স, আমরা ম্যাক্সিমাম কতটুকু যেতে পারবো তার রেডিয়াসের সমান, তাই না? সো সিটা হচ্ছে তার ম্যাক্সিমাম যে ডিস্টেন্স, একদম আউটার ফাইবার, একেবারেই পেরিফেরিতে আউটার ফাইবার যেটা, ওই ফাইবার পর্যন্ত যে ডিস্টেন্স, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স, তাই না? তো আমাদের ফর্মুলাটাতে যদি আমরা চেক করি টি সি বাই জে, এখান থেকে আমরা দেখতে পাই টি এর ভ্যালু যত বেশি হবে টাও এর ভ্যালু ততই বেশি হতে থাকবে, সি এর ভ্যালু যত বেশি হতে থাকবে টাও এর ভ্যালু ততই বেশি হতে থাকবে, এবং জে এর ভ্যালুটা যেহেতু নিচে আছে ভাগ হচ্ছে, সো জে এর ভ্যালু বেশি হলে কিন্তু টাও কমে যাবে, এবং জে এর ভ্যালু কম হলে টাও বেড়ে যাবে। তো এই কন্ডিশনটার উপর ডিপেন্ড করে আমরা ম্যাক্সিমাম টরশন কিভাবে চিন্তা করতে পারি, তাহলে তাহলে টি এর ভ্যালুটা আমাকে ম্যাক্সিমাম নিতে হবে, সি এর ভ্যালুটাও ম্যাক্সিমাম নিতে হবে, আর জে এর ভ্যালুটা তো একটা নির্দিষ্ট ক্রস সেকশনের জন্য জে এর ভ্যালু তো ফিক্সড, এটা একটা সেকশন প্রপার্টি, ফর্মুলাটা এরকম। সো জে এর ভ্যালু যেহেতু চেঞ্জ নাই, আমরা তাহলে কম বেশি হতে পারে এটা সম্ভব হচ্ছে টি এবং সি, যেটা আমরা এই গ্রাফে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 10 এইটুকু জায়গার মধ্যে, এইটুকুর মধ্যে হচ্ছে আবার 5, এদিকে হচ্ছে 15, এক এক জায়গায় টি এর ভ্যালু এক এক রকম। সো আমি যদি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বের করতে চাই, তাহলে আমি টি এর ম্যাক্সিমাম ভ্যালুটা নিব, টি এর ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু 15, তাহলে আমি 15 নিব, এটা হচ্ছে টি এর ভ্যালু, এই জন্য 15 নিলাম। আর সি এর ভ্যালুটা কত নিব, যেহেতু ম্যাক্সিমাম টরশন বের করতে চাচ্ছি, সি এর ভ্যালুটা নিব হচ্ছে যে আমার এই সেকশনের জন্য ম্যাক্সিমাম সি কত হতে পারে। এই যে এদিকে আস্তে আস্তে যদি ডিস্টেন্সটা চিন্তা করি, এই সেন্টার থেকে ম্যাক্সিমাম কতটুকু যেতে পারবো, ওই যে রেডিয়াস যতটুকু ততটুকুই যেতে পারবো, সেটা হচ্ছে আমার সি, যেটাকে আমরা ডায়ামিটারের অর্ধেক বলতে পারি অথবা রেডিয়াস বলতে পারি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সি। এখানে আমাদের যদি এই সবকিছু কনসিডার করি, তাহলে আমরা টি আর সি এর ভ্যালুটা কত হয়, তাহলে ডায়ামিটারের অর্ধেক মানে ডি স্যার বাই দুই টু, ইঞ্চি। আর জে এর ভ্যালুটা কত, পাই ডি টু দি পাওয়ার 4/32, এখান থেকে আমরা পাই 16t পাই ডি কিউব। সো এটা, এই ফর্মুলাটার মধ্যে যদি আমরা বসাই, আপনাদের যদি মনে হয় যে এটা আমাদের স্যার মুখস্থ রাখা কঠিন হবে, তাহলে এটা মুখস্থ করার দরকার নাই, এই যে এইটুকু জানলেই হবে, টি এর ভ্যালু, এই ডি এর ভ্যালু এইভাবে বসালেই। সো এখানে আমরা কনসিডার করতেছি সি এর ভ্যালুটা হচ্ছে রেডিয়াস, ডি এর অর্ধেক, মানে আমাদের এখানে 4 ইঞ্চি আছে, যেটা হবে 2 ইঞ্চি, রেডিয়াস হবে 2 ইঞ্চি, 1%, ঠিক আছে? তো আমরা এই ফর্মুলাতে এখানে বসানো হয়েছে, আপনাকে এইভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, আপনি যেভাবে পারেন করতে পারেন। আহ এই পুরা জিনিসটা হচ্ছে এটা, ওকে? হ্যালো স্যার। হ্যাঁ, কিছু বলবেন? জি স্যার, স্যার জেটাকে যেন কি বললেন, এর নাম? যে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, স্যার যেটা যে কি পোলার, নেব স্যার? এই যে এটা, আর সিটা স্যার? স্যার জের মানটা কই পাবো স্যার? স্যার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। স্যার কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা আপনারা প্রশ্ন করতেছিলেন যে সি কি এবং জে কি, তাই তো? কি শুধু? জে স্যার হচ্ছে, কি বুঝছি স্যার, স্যার জের মানটা স্যার বুঝিনি স্যার। যে হচ্ছে কোন একটা সেকশনের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম একটু পরে আসতে, যেটা আপনারা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়েছেন। কোন একটা সেকশনের সেন্ট্রয়েডাল এক্সিস এর এক্স এক্সিস এর রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া হয়, সেটাকে বলা হয় আই এক্স বার। আবার ওই 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 ক্রস কি বলে, ওই এরিয়াটার বা ওই ক্রস সেকশনটার
যে সেন্ট্রয়েডাল ওয়াই এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হয় সেটাকে বলা হয় আই ওয়াই বার। এখন এই দুইটাকে যদি যোগ করেন আই এক্স বার প্লাস আই ওয়াই বার তাহলেই পাওয়া যাবে জে। বুঝেছেন? আহ স্যার আপনারা জে ওই যে 12 পাই ডি 4/32। আচ্ছা, এটা হচ্ছে শুধুমাত্র সার্কুলার সেকশনের ক্ষেত্রে। আপনারা আই এক্স আই ওয়াই এগুলো বের করেছেন না সার্কেলের জন্য, রেক্টেঙ্গেলের জন্য, স্কোয়ারের জন্য, ট্রায়াঙ্গেলের জন্য, এগুলো দেখেছেন না ইঞ্জিনিয়ারিং জি মেকানিক্সে? স্যার, জি স্যার, ম্যাথমেটিক্স এগুলো। ওইরকমই এক একটা সেকশনের জন্য এক এক রকম হবে। যেহেতু সার্কেল চিন্তা করছি, সার্কেলের আই এক্স এবং আই ওয়াই হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4/64। তো আই এক্স এর ভ্যালু হচ্ছে পাই ডি টু দি পাওয়ার বাই 64, আবার আই ওয়াই ও হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4/64। এখন এই দুটাকে যোগ করি, যোগ করলে তো এটা ডাবল হয়ে যাচ্ছে, তাই না? একই ভ্যালু দুইবার যোগ করলে ডাবল হয়ে যায় না? তখন এটা 64টা হয়ে গেছে 32। জি বুঝতে স্যার, পেরেছেন? ওইখান থেকে সূত্রটা যোগ করে আমরা 34 পেয়েছি। এটা বুঝি হ্যাঁ, নাই স্যার, ওই কি করে দিবেন? পাই ডি টু দি পাওয়ার 4/64। একটু স্যার, আপনাকে কোনো কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনার কি যে ক্লিয়ার হচ্ছেন নাকি যেটা আমি স্যার লিখে দিব? 32টা বুঝি নাই স্যার, যে আচ্ছা, আমরা যদি এভাবে একটু লিখি, কত হচ্ছে আমাদের উপরে হচ্ছে, আচ্ছা এখানে তো আবার পাই লেখা যাবে না, ওয়ার্ডে লিখে পরে লাগবে হচ্ছে পাই। পাই কোথায় আছে? পাই, তারপরে হচ্ছে ডি টু দি পাওয়ার 4/64। 64। এই ইকুয়াল টু হচ্ছে 32। হলো? স্যার বুঝছি স্যার, আমি বুঝছি, বুঝছি বুঝছি।
স্যার বৃত্তের মানে 64। হ্যাঁ, সার্কেলের জন্য তো পাই ডি টু দি পাওয়ার 4/64, এটা এটা- আপনারা অলরেডি আগের বিভিন্ন কোর্সে শিখে আসছেন, ডিপ্লোমাতেও পড়েছেন। স্যার এটা হচ্ছে আই এক্স বার, এটা হচ্ছে আই ওয়াই বার। তো সার্কেলের জন্য তো আই এক্স আই ওয়াই বার দুইটাই সেম, এই জন্য এই দুটো একসাথে যোগ করলে পাই ডি টু দি পাওয়ার 4/32 হলো। সো এটা হচ্ছে 32। এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম আপনারা যেন একটু পড়াশোনা করে আসেন। আশা করি পরের ক্লাসে আরো ভালো মতো পড়াশোনা করবেন এবং সমস্যা হলে আমাকে জানাবেন। ওকে, তাহলে স্যার বৃত্ত আমাদের এই বুঝলাম স্যার, সার্কুলার, স্যার 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 বৃত্ত আমরা বুঝলাম স্যার, আপাতত অংশ করি স্যার। SM2 এর জন্য আমাদের যে যা 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 লাগতেছে সেটা আমি আস্তে আস্তে দেখাই দেবো। আমরা ঠিক আছে। লেকচারের জন্য যা যা এখানে অ্যাড করেছি, লেকচারে যা যা পড়াচ্ছি এগুলো আমি আস্তে আস্তে বলে দিব, ঠিক আছে? তবে আপনারা তো ওই সার্কেল, রেক্টেঙ্গেল এগুলোর জন্য জানেন। হুম, এই দুইটা জানলেই মোটামুটি ওকে। স্যার আরেকটা একটু আমাকে বলে দেওয়া হতো স্যার। আমরা পড়া আগাই, আস্তে আস্তে বলে হ্যাঁ, দিব। ঠিক আছে স্যার। তো এখানে সি হচ্ছে আমাদের সেন্টার থেকে কতটুকু দূরে আমি যেতে চাই। যদি এরকম আপনি চিন্তা করেন সেন্টার থেকে 1 ইঞ্চি দূরে স্ট্রেস কত, তাহলে সেন্টার থেকে 1 ইঞ্চি দূরে স্ট্রেস যত সেটা। আবার যদি আপনি চিন্তা করেন যে এই আমাদের যে এক্সিস অফ রোটেশন সেটা থেকে 2 ইঞ্চি দূরে স্ট্রেস কত, তাহলে ওই সি এর ভ্যালু ওইটাই লিখবেন। আবার যদি বলেন যে ম্যাক্সিমাম কত, তাহলে একদম ম্যাক্সিমাম কত যেতে পারেন, রেডিয়াস পর্যন্ত, তাহলে ওই রেডিয়াসের ভ্যালুটা লিখবেন। ওকে, এই সি এর ভ্যালুটা এইভাবে কম বেশি হবে। যদি ম্যাক্সিমাম বলে তাহলে আপনি সি এর ম্যাক্সিমাম ভ্যালুটা নেবেন। আমাদের এই এক্সাম্পল কোশ্চেনে যেহেতু এখানে ম্যাক্সিমাম টরশনাল শিয়ার স্ট্রেসের কথা বলেছে, এজন্য আমরা সবকিছুর ম্যাক্সিমাম ভ্যালু গুলো নিচ্ছি। টরশনের ম্যাক্সিমাম ভ্যালু নিলাম, সি এর ও ম্যাক্সিমাম ভ্যালু নিলাম, এবং এই ফর্মুলা থেকে আমরা পেলাম হচ্ছে 14.32 কেএসএ। ওকে, এরপরে বলেছে 2 নম্বর কন্ডিশনে টিউবুলার সেকশন, এটার জন্য ম্যাক্সিমাম টরশনাল শিয়ার স্ট্রেস কত হবে। টিউবুলার সেকশনের ক্ষেত্রে আমাদের চেঞ্জটা কোথায় আসতেছে, টিউবুলার সেকশনে চেঞ্জটা আসতেছে জে এর ভ্যালুতে। আহ দেখেন, একটা সলিড মেম্বারের ক্ষেত্রে তার যে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর একটা হলো মেম্বারের ক্ষেত্রে তো তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা একটু কম হবে, তাই না? আপনারা ওই যে বিভিন্ন শেপের কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া মেকানিক্স 1-এ আপনারা শিখেছেন, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো এরকমই যদি এরকম একটা হলো সেকশন হয়, তখন এটাকে আমরা দুইটা সার্কেল চিন্তা করতে পারি, একটা হচ্ছে বড় সার্কেল, আরেকটা হচ্ছে ছোট সার্কেল। তো বড় সার্কেলের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা স্যার থেকে যদি সাউন্ড আমরা আসতেছে। ছোট সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়াটা মাইনাস করে দেই, তাহলেই কিন্তু আমরা এই হলো সেকশনটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা পেয়ে যাব। বিষয়টা এরকম যে আমরা যদি এই বড় সার্কেলটার যে ডায়ামিটার, বড় সার্কেলটার ডায়ামিটার আমাদের কত, 4, আর ছোট সার্কেলটার ডায়ামিটার কত, 3, তাই না? এটাকে যদি আমরা মাইনাস করি তাহলেই আমরা পেয়ে যাব তার যেই হলো সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া যে। এটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারছি কিছুটা। জি স্যার, ক্লিয়ার। এখানে এই যে হলো সেকশনের ক্ষেত্রে আমরা দুইটা সার্কেল চিন্তা করতে পারি, একটা হচ্ছে বড় সেকশন, বড় সার্কেল, এই যে আউটার সার্কেল যেটা, বড় সার্কেলটার ডায়ামিটার হচ্ছে 4 ইঞ্চি, আর ভিতরে এটা যে বুঝছি স্যার, অংশটা এটা বুঝছি। ফাঁকা, এই ফাঁকা অংশ সার্কেলটার ডায়ামিটার হচ্ছে 3 ইঞ্চি। সো আমরা যদি এই সেকশনটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, তাহলে বড় সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া মাইনাস ছোট সার্কেলটার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া করলেই যেটা পাবো সেটা হচ্ছে এই সেকশনের যে। সলিড সেকশনের যে তো আগে দেখলাম এরকম, আর হলো সেকশনের যে আমরা এইভাবে বের করি। তো হলো সেকশনের যেটা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, কমন নিয়ে নিতে পারি, পাই/32 কমন নিয়ে নিতে পারি, তাহলে 4⁴ মাইনাস 3⁴ এইভাবেও লিখতে পারি, যেটা এখানে লেখা হয়েছে। সো আমাদের টাউ ম্যাক্স যেটা, টাউ ম্যাক্সটা হচ্ছে আমাদের টি টি এর ভ্যালু লাগবে হচ্ছে ম্যাক্সিমামটা, আমাদের ম্যাক্সিমাম
টি এর ভ্যালুটা হচ্ছে 180। আর সি কত? সি এর ভ্যালুটা হচ্ছে এখানে এই যে সেন্টার থেকে শুরু করে একদম আউটার ফাইবার পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে সি, মানে রেডিয়াস। বড় সার্কেলটার রেডিয়াস কত? 4/2। আর আমাদের যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া সেটার ভ্যালু হচ্ছে এই যে π/32 আর 4⁴ মাইনাস 3⁴ বিষয়টা এরকম, এই যে এরকম। ঠিক আছে, তো এখান থেকে আমরা পাচ্ছি 20.95 KSI, মানে সলিড সেকশনটার 4 ইঞ্চি ডায়ামিটার। আপনারা একটু কম্পেয়ার করতে পারবেন এখন, যদি 4 ইঞ্চি ডায়ামিটারের একটা সলিড পাইপ হয়, সলিড সেকশন হয়, তাহলে আমরা স্ট্রেস পাচ্ছি 14.32 KSI। কিন্তু মাঝখান থেকে যদি কিছু অংশ বাদ দিয়ে এটাকে পাইপ বানাই ফেলি, টিউব বানাই ফেলি, তখন কিন্তু স্ট্রেস বেশি হচ্ছে। টরশনের ভ্যালু সেম, সি এর ভ্যালু সেম, কিন্তু জে এর ভ্যালু যেহেতু কমে গেছে এই জন্য স্ট্রেস বেশি। ওকে, আরেকটা জিনিস বলেছে যে ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড ডায়ামিটার অফ এ সলিড সার্কুলার সেকশন ইফ দ্য অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস ইজ 10 KSI। এখানে দেখেন এই যে 4 ইঞ্চি ডায়ামিটার দিয়ে কিন্তু আমরা স্ট্রেস পাচ্ছি 14, কিন্তু অ্যালাউয়েবল হচ্ছে 10, মানে 4 ইঞ্চি দিয়ে কভার করতেছে না, আরো বড় সেকশন লাগবে। কত লাগবে জানি না, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আননোন রাখবো, ডি এর ভ্যালুটা কি হবে? আননোন হবে। এই যে ওই সেম ফর্মুলা, এই সেম ফর্মুলার ক্ষেত্রেই আমরা যদি 16 × টি, যেটা টরশনের ভ্যালুটা হচ্ছে 180, এই যে ম্যাক্সিমাম টরশন 180, π × d³, এই যে ডি এর ভ্যালুটা আননোন রাখি, এবং এই টাউ ম্যাক্স এর ভ্যালুটা যদি 10 বসাই, যেহেতু অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস 10 বলছে, সো 10, টাউ এর ভ্যালুটা যদি 10 বসাই এবং ডি এর ভ্যালুটা যদি আননোন রাখি, এই ইকুয়েশনটা সলভ করলে আমরা ডি এর ভ্যালু পাবো 4.51। মানে যদি ডায়ামিটার হয় 4.51, তখন আমার এখানে শিয়ার স্ট্রেস আসতেছে 10 KSI, যেটা অ্যালাউয়েবল স্ট্রেসের মধ্যেই আছে, তখন ওকে আছে। সো এখানে 3টা সিচুয়েশনের কথা বলা হলো, একেবারেই ছোট। এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা বলেন, তাহলে আমরা নেক্সট স্যার, আমরা যখন প্রবলেমে এই যাই। এ এবং বিতে হ্যাঁ, এ এবং বিতে যে দুইটা ম্যাথ, এটা তো স্যার আমরা সরাসরি এই নিচে যে আমরা সূত্র মডিফাই করে 5 নম্বর ইকুয়েশনে যে হ্যাঁ, সূত্রটা পেলাম, হুম এই হুম সূত্র হুম না হুম। দিয়ে আমরা যদি সরাসরি এই 4 নম্বর সূত্র যেটা আছে টি এই যে ডিভাইড বাই জে, এটা, এটা দিয়ে হ্যাঁ যদি এটা, আমরা করি এটাই কিন্তু সরাসরি, করলাম। এ- একই তো কথা। হ্যাঁ তাহলে তো এটা, স্যার এটাই আমি কিন্তু একটু আগে বললাম, এটা আপনাদের মুখস্থ রাখার দরকার নাই। হুম, এখানে যেহেতু আছে আমরা এখানে বসালাম, এইভাবে করতে পারলাম, কিন্তু আপনি এখানে এইভাবেই বসাবেন। টি এর ভ্যালুটা তো 180, ওকে, তাই না? যে টি এর ভ্যালু 180, সি এর ভ্যালু আমাদের 180, 2 আর সি ডিভাইড এর বাই, ভ্যালু কত? সি এর সি এর ভ্যালু ভ্যালু কত? 2, 2। হ্যাঁ, দুইটাকে আমরা লিখছি 4/2। জি স্যার। ঠিক আছে, আর আর জে এর ভ্যালুটা আমরা ওই যে পাই ডি সূত্র টু দি অনুযায়ী পাওয়ার পাই ফোর ডি, বাই থার্টি টু উপরে ওইভাবে 32 লিখবো, করে গেল, কোনো নিচে অসুবিধা নেই। পাই ডি4 হুম থাকবে হুম, স্যার, উপরে হ্যাঁ 32 ওইভাবে থাকবে, নিচে করবেন। 32। জি স্যার। হ্যাঁ ওইভাবে করবেন, কোনো অসুবিধা নেই। এবং এই যে এখানে কিন্তু পাই/32 কমন নিয়ে করা হয়েছে, পাই/32 কমন নিয়ে 4⁴ মাইনাস 3⁴ এইভাবে করা হয়েছে। আবার আপনি এইভাবেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কথা হচ্ছে আপনি ম্যাথ যেভাবেই করেন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি সিস্টেমটা বুঝছেন কিনা, কি জানতে চাওয়া হচ্ছে সেটা বুঝলেন কিনা, আপনি কোন ভ্যালুটা কেন লিখলেন এবং কোথায় কোন ভ্যালুটা লিখলেন এটা বুঝছেন কিনা, এটা হচ্ছে মেইন ইস্যু। ঠিক আছে, আপনি ওই 4 নম্বর ইকুয়েশন দিয়ে করেন, বা এই যে এই অংশটুকু দিয়ে করেন, অথবা এই অংশ দিয়ে করেন, কোনো অসুবিধা নেই, একই কথা। ঠিক আছে, তো এটা এখানে মডিফাই করে নিয়ে সেখানে কাজ করা হয়েছে, কিন্তু আমাদের তো সবসময় এটা মুখস্থ থাকবেন, তাই না? সার্কেলের ক্ষেত্রে একরকম হবে, আবার হলো সেকশনের ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেল, আবার এটা যদি সার্কুলার সেকশন না হয়ে রেক্টেঙ্গুলার সেকশন হয় তখন আবার চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এই 5 নম্বর ইকুয়েশন, এটা আমাদের আসলে মুখস্থ রাখার কিছু না, আমাদেরকে এই মেইন ইকুয়েশন যেটা, এটা দিয়েই সবসময় কাজ করতে হবে। ক্লিয়ার? স্যার সি নাম্বারটা স্যার একটু স্যার যদি আবার রিপিট করতেন স্যার। সি এর ভ্যালু এইটা,
সিতে কি জি স্যার, বলা হয়েছে? সিতে বলা হয়েছে যদি অ্যালাউয়েবল স্ট্রেস 10 কেএসআই হয়, এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে যদি ওই মেম্বারটা বানানো হয়েছে যেই ম্যাটেরিয়ালটা 10 কেএসআই স্ট্রেস নিলেই পরে এরপরে ফেল করে, অ্যালাউয়েবল হচ্ছে 10 কেএসআই, এর চেয়ে বেশি গেলে সে ফেল করে যাবে, তাহলে ডায়ামিটার কত দিতে হবে এটা জানতে চাওয়া হয়েছে। সো ফর্মুলাটা হচ্ছে ওই যে টিসি বাই জে, এখানে আমাদের যে ডি ছিল ডায়ামিটারের ভ্যালুটা, ওই ডায়ামিটারটাকে আমরা আননোন ডি আকারেই রেখে দিব, আর টাউ যেটা শিয়ার স্ট্রেসের ভ্যালু, এটা তো এখানে দেওয়া আছে 10 কেএসআই, সো 10 বসাবো, টাউ এর ভ্যালুটা হচ্ছে 10 আর ডি এর ভ্যালুটা হচ্ছে আননোন, আমরা জানি না। সো ডি এর ভ্যালুটা আমরা ইকুয়েশন সলভ করে বের করব জি স্যার, ক্যালকুলেটর দিয়ে, বুঝতে পারছি স্যার। ঠিক আছে? এরকম। তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে টরশনাল রোটেশন অফ সার্কুলার সেকশন। প্রথমত হচ্ছে টরশনাল রোটেশন। টরশনাল রোটেশন জিনিসটা কি? টরশনাল রোটেশন হচ্ছে এই যে টরশন অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু রোটেশন হয়। আমরা যদি একটু ছবি দেখি, এই ছবিটা দেখলে আরো ক্লিয়ার বোঝা যাবে যে টরশন অ্যাপ্লাই করার কারণে এই যে দেখেন এই দাগগুলো আগে এরকম সোজা সোজা ছিল। ধরেন ওই যে শসার উপরে চামচ দিয়ে দাগ দেওয়া হয় না সোজা সোজা করে, এরকম সোজা সোজা করে আমরা একটু দাগ দিয়ে নিলাম। অথবা আমরা আরো কিছু ছবি এখানে চাইলে দেখতে পারি, এই যে এরকম এটা দেখতে পারি। এই যে ধরেন এই ম্যাটেরিয়ালটা আমরা ছোট ছোট কিছু এলিমেন্টে ভাগ করে এই যে এরকম সোজা সোজা করে দাগ দিলাম উপরের ছবিটা, তারপরে এটার মধ্যে টরশন অ্যাপ্লাই করলাম, তখন কি হলো এই দাগগুলো এরকম ভাবে একটু বাঁকা হয়ে ওইদিকে সরে যাবে, তাই না? যে একটু বাঁকা হয়ে এদিকে সরে গেল, একটু এদিকে বাঁকা হয়ে গেল। তো ঘটনাটা কি ঘটলো মূলত? ঘটনাটা ঘটলো এই যে টরশন অ্যাপ্লাই করার কারণে এই এদিকে একটা অ্যাঙ্গেল সে ঘুরে গেল। ধরেন পিছনের একটা অংশ হচ্ছে ফিক্সড, হ্যাঁ, আর এই সামনের অংশটা হচ্ছে ঘুরতে পারে, ফ্রি আছে। ওই টরশন অ্যাপ্লাই করার কারণে সে মোচড় খেয়ে গেল। আপনারা তো কাপড় ধুয়ে কাপড় কি বলে পানি ঝরানোর জন্য এরকম টরশন অ্যাপ্লাই করেন না? তখন কি কাপড় এরকম ঘুরে যায় না? অনেকখানি ঘুরে যায়, তারপরে আবার সোজা করতে হয়। এটা তো আপনারা সবাই জানেন, তাই না? তার মানে আমরা এখানে বলতে চাচ্ছি যে টরশন অ্যাপ্লাই করলে এই মেম্বার গুলো, যে মেম্বারের উপর টরশন আমরা অ্যাপ্লাই করি, ওই মেম্বারের একটা রোটেশন হয়, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল ঘুরে যায়, ঠিক আছে? এই যে ঘুরে গেল, এটাকে আমরা এই যে এরকম বলতে পারি, ধরেন এই যে পিছনের অংশটা হচ্ছে ফিক্সড, পিছনের অংশটা ফিক্সড আছে, এই সামনের অংশটাতে আমরা এরকম টরশন দিলাম, সামনের অংশটাতে এরকম টরশন দিলাম, আর এই যে থিটা বা এখানে বলা হচ্ছে ফাই, এখানে এটাকে বলা হচ্ছে ফাই, এই ফাই পরিমাণ অ্যাঙ্গেল সে হচ্ছে মোচড়ের কারণে এদিকে ঘুরে গেল। এটুকু কি আপনারা ফিল করতে পারতেছেন বা বুঝতে পারতেছেন? কারো জি কোনো স্যার, প্রবলেম থাকলে বলেন। জি স্যার, বুঝতে পারছি। এখন কোন একটা মেম্বার তার উপর টরশন অ্যাপ্লাই করলে সে যদি এরকম ফাই পরিমাণ অ্যাঙ্গেল ঘুরে যায়, তো এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি এবং কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? তো ফাই যেই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা মূলত হচ্ছে তার যে ফর্মুলা, এটা প্রথমত ডিপেন্ড করে হচ্ছে যে এই মেম্বারের এই যেই অংশটাকে আমরা ফিক্স ধরে নিচ্ছি, ওই অংশটার কি আগে থেকে কোনো রোটেশন ছিল কিনা। হুম, না স্যার। ওই পিছনের অংশটার আগে থেকে রোটেশন ছিল কিনা এটাকে আমাকে আগে বের করে নিতে হবে। যদি দেখি রোটেশন নাই তাইলে অ্যাঙ্গেল জিরো, কোনো রোটেশন হয় নাই। আর যদি দেখি রোটেশন ছিল, তাহলে কত ছিল সেটা বের করে নিতে হবে। এটা হচ্ছে একটা। তার মানে ওই পিছনের অংশের যে অ্যাঙ্গেল সেটা আমার জানতে হবে, আর সামনের অংশের অ্যাঙ্গেলটা আমি তো জানি না, এটা আমি ফর্মুলা দিয়ে বের করব। তো আমাদের মেইন ফর্মুলাটা যেটা, সেটা হচ্ছে যদি একটা মেম্বার হয় এবি, এবি একটা মেম্বার হয় এবং এ পয়েন্টের যে রোটেশন সেটা যদি হয় ফাই এ, আর বি পয়েন্টের রোটেশন হবে ফাই বি, মানে এ পয়েন্টের অ্যাঙ্গেলটা যদি আমরা জানি, মানে এটা হচ্ছে ওই যে পিছনেরটা,
আর বিটা হচ্ছে সামনেরটা। তো এটা আমি পিছনেরটা আগে থেকেই জানি, এরকম কিছু একটা। সো এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমি মূলত বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, ওই এইখানকার অ্যাঙ্গেল যদি হয় 0, তাহলে এটা পুরাটাই এখানে আমি 5 পাবো। আর আগেরটা যদি ধরেন আগে থেকেই 2 ডিগ্রি ঘুরে আসে, তাহলে এইখানে আরো যতটুকু এই অংশটুকু ঘুরলো তার চেয়ে আরো 2 ডিগ্রি বেশি ঘুরে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমরা মূলত এখানে দুইটা পয়েন্টের ডিফারেন্স বের করতে পারি অ্যাঙ্গেলের। আমাদের ফর্মুলাটা হচ্ছে এইটা, 5 নম্বর ইকুয়েশন যেটা দেখতে পাচ্ছি, ফাই বি মাইনাস ফাই এ ইকুয়াল টু টি এল বাই জে জি। এইখানে এই জিনিসগুলো কি? ফাই তো বুঝলাম যে টরশনাল রোটেশন, টরশনের কারণে কতটুকু রোটেট হলো সেটা হচ্ছে ফাই এ এবং ফাই বি। আর টি কি? টি হচ্ছে টরশন, কতটুকু টরশন অ্যাপ্লাই করা হলো সেটা। এল কি? এল হচ্ছে এই দুইটা পয়েন্টের মধ্যে লেন্থ, এ এবং বি, এই দুইটা পয়েন্টের লেন্থ মাঝখানে। জে তো পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, এটা আমরা জানি। জি হচ্ছে নতুন, জি জিনিসটা কি? জি হচ্ছে শিয়ার মডুলাস। জি হচ্ছে শিয়ার মডুলাস। এটা ওই যে আপনারা হুকস লতে মডুলাস অফ ইলাস্টিসিটি পড়ছেন না, ই, ক্যাপিটাল ই, মডুলাস অফ ইলাস্টিসিটি, ওইরকমই একটা মডুলাস হচ্ছে এটা শিয়ার মডুলাস। ঠিক আছে, শিয়ার মডুলাসের ভ্যালু আমাদেরকে ল্যাবে টেস্ট করে বের করতে হয়। মডুলাস অফ ইলাস্টিসিটিও কিন্তু আমাদেরকে ল্যাবে টেস্ট করে বের করতে হয়। সো আমাদের SM2 কোর্সে পরীক্ষার হলে তো আর বলা হবে না আপনি ল্যাবে যান, গিয়ে বের করে নিয়ে আসেন, বলা হবে? ওইটা ওই ল্যাব কোর্সে বলা হবে। তো আমাদের ক্ষেত্রে কি করা হবে, এই কনস্ট্যান্টের ভ্যালু গুলো দেওয়া থাকবে, বুঝতে পেরেছেন? এবং এক এক ধরনের ম্যাটেরিয়ালের জন্য এই জি এর ভ্যালু এক এক রকম হবে, বুঝতে পেরেছেন? এক এক রকম ম্যাটেরিয়ালের জন্য জি এর ভ্যালু এক এক রকম। ফর এক্সাম্পল, কাঠ যদি হয়, কাঠের জন্য মডুলাস অফ ইলাস্টিসিটি, শিয়ার মডুলাস, এগুলো যেরকম হবে, স্টিলের ক্ষেত্রে কি একই রকম হবে? না স্যার। আলাদা হবে। এবং এটা যদি আমি কপারের জন্য করি, কপারের জন্য আলাদা হবে, প্লাস্টিকের জন্য আলাদা হবে। ঠিক আছে, আবার এক এক ধরনের কাঠের জন্য এক এক রকম হবে, তাই না? তো এগুলো সবই কিন্তু আমাকে ল্যাবে টেস্ট করে বের করে নিতে হবে। সো এই ল্যাব টেস্টের যে ভ্যালু গুলো, সেগুলো আমরা কোশ্চেন এখানে গিভেন আকারে পাবো। আমরা একটা এক্সাম্পল দেখি, তাইলে খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন। এক্সাম্পলটা যাওয়ার আগে এক্সাম্পলের ব্যাখ্যাটা একটু বলে নিই। এখানে ওই যে আমাদের আহ, যে ইয়াটা ছিল, এখানে কেস 1 যেটা ছিল, এই কেস 1টা নিয়েই আমরা কথা বলছি। হ্যাঁ, এখানে আমরা 3টা টরশন অ্যাপ্লাই করেছিলাম, তারপরে এখানে 10, এই মাঝখানের অংশ, এই অংশটুকুতে 5, আর এই অংশটুকুতে 15, এরকম টরশন পেয়েছিলাম। এবং এক এক দিকে যে এক এক রকম কিন্তু টরশন আমরা পাচ্ছি, এক এক দিকে রোটেশন হচ্ছে। এবং ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা পজিটিভ টরশন পেয়েছি, তাই না? সো পজিটিভ টরশন কিন্তু আমরা ওই যে অ্যান্টি ক্লকওয়াইজ পাচ্ছি। সো যেহেতু ওভারঅল পুরা শেফট জুড়েই আমরা পজিটিভ টরশন পেয়েছি, তার মানে আমরা পুরা সেকশন জুড়েই আমরা কিন্তু পজিটিভ ইয়া পাবো, অ্যাঙ্গেল পাবো। আমরা একটু দেখি প্রবলেমটা কি। কনসিডারিং দ্য টর্ক ডায়াগ্রাম shown below, calculate the torsional rotation for A, B, দুইটা কোশ্চেন। এ হচ্ছে টিউবুলার সেকশন অফ 4 ইঞ্চি আউটসাইড ডায়ামিটার এবং 3 ইঞ্চি ইনসাইড ডায়ামিটার, একটা টিউবুলার সেকশনের জন্য বের করতে বলেছে। আর আরেকটা বলেছে ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড ডায়ামিটার অফ সলিড সার্কুলার সেকশন ইফ দ্য অ্যালাউয়েবল টরশনাল রোটেশন ইজ 1 ডিগ্রি। তো এটা বি তে আমরা পরে যাই, 1 এ থাকি। 1 এর ক্ষেত্রে আমাদের কোশ্চেনটা হচ্ছে, যদি এই সলিড টিউবুলার সেকশনটা হয়, যদি টিউব হয় 4 ইঞ্চি আউটসাইড ডায়ামিটার আর 3 ইঞ্চি ইনসাইড ডায়ামিটার, এই পাইপ সেকশনটা বা কি বলে এটাকে, টিউবুলার সেকশনটা, এটার জন্য আমাদের অ্যাঙ্গেল কত হবে? হ্যাঁ, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, টরশনাল রোটেশন কত হবে। এখন আপনি এই যে এই মেম্বারটার দিকে যদি আমরা খেয়াল করি, এই ডি পয়েন্টে টরশনাল রোটেশন কত আপনারা যদি বলেন? ডি পয়েন্টে তো ফিক্সড সাপোর্ট আছে, ফিক্সড সাপোর্ট কি করে? টরশন হতে দেয়, মানে রোটেশন হতে দেয়? না স্যার।
হতে দেয় না। তার মানে যেহেতু ডি পয়েন্টে ফিক্সড সাপোর্ট আছে এবং এই পয়েন্টে ফিক্সড সাপোর্টের কন্ডিশন অনুযায়ী সে কাউকেই রোটেট করতে দিবে না, তার মানে এখানে আমরা টরশনাল রোটেশন মানে অ্যাঙ্গেল 0 ধরতে পারি। ঠিক আছে, 0 ধরতে পারি, 0 ধরতে পারি। তাহলে ফাই ডি যেটা, ফাই ডি আমরা 0 ধরতে পারবো। এরপরে দেখেন এই যে এই সি পর্যন্ত একরকম টরশন, তারপরে বি থেকে সি পর্যন্ত আরেক রকম টরশন, বি থেকে এ পর্যন্ত আবার আরেক রকম টরশন। তো 3 বার আমাকে আলাদা আলাদা ভাবে বের করতে হবে, ক্যালকুলেশনটা 3 বার করতে হবে। তো এটা কিভাবে করব আমরা যদি একটু দেখি। প্রথমেই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করে নিতে হবে। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কেমনে বের করব? এই যে এই ফর্মুলা দিয়ে, পাই 4⁴/32 মাইনাস পাই 3⁴/32, কারণ আউটসাইড ডায়ামিটার ছিল 4 আর ইনসাইড ডায়ামিটার হচ্ছে 3। ওকে, এই এখান থেকে আমরা কত পেলাম? 17.18 ইঞ্চ টু দি পাওয়ার 4। এটা হচ্ছে জে এর ভ্যালু। আর আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে পাই ডি মাইনাস পাই সি। আমরা শুধু ডি এবং সি এই অংশটুকু নিয়ে কাজ করি প্রথমে, ডি এবং সি। ফর্মুলাটা কি ছিল? এই যে এইটা 5 নাম্বার ইকুয়েশনের ফর্মুলা। পাই বি আর এ ওইখানে ছিল, আর আমাদের এখানে ডি এবং সি। সো পাই ডি মাইনাস পাই সি ইকুয়াল টু টি এল বাই জে জি। তো টি এল বাই জে জি এই অংশটুকু কার? সিডি, এই সিডি পোর্শনের জন্য, এই জন্য ব্র্যাকেট দিয়ে বাইরে সিডি লেখা হয়েছে। ঠিক আছে, এখন আমরা ভ্যালুগুলা বসাই। ভ্যালুগুলা বসাইলে আমরা দেখি টি এর ভ্যালু কত। এই সি থেকে ডি পর্যন্ত টি এর ভ্যালু কত? 15, তাই না? তাহলে 15 স্যার বসালাম। টি এর মান আর কোথায় দেওয়া থাকবে? হ্যাঁ, বুঝিনি। স্যার টি এর মান কি দেওয়া থাকবে সবসময়? না, আপনাকে যদি এই যে এরকম টরশন দেওয়া থাকে তাহলে তো আপনি টর্ক ডায়াগ্রাম ড্র করতে পারবেন। আর টর্ক ডায়াগ্রাম ড্র করতে পারলে সেখান থেকে আপনি নিয়ে নিয়ে ক্যালকুলেশন করতে পারবেন। ওকে, অথবা দেওয়াও থাকতে পারে, বলা বলা যায় না। মানে হচ্ছে কি স্যার, যেটা প্রথমে দেওয়া থাকবে ওইটা প্রথম মানটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে আমরা এই ডান পাশের ডায়াগ্রামটা এটা পজিটিভ ধরবো আর কি। না, আমরা এখানে শুরু করতেছি কিন্তু ফিক্স সাপোর্ট কোথায় আছে, ফিক্স সাপোর্ট যেখানে আছে সেখান থেকে শুরু করতেছি। আচ্ছা, ডান পাশ কারণ থেকে মানে ডান ফিক্স পাশ হোক যেখানে বাম পাশ হোক, যেখানে ফিক্স সাপোর্ট যেখানে আছে এই জায়গার রোটেশনটা কত এটা আমি জানি। কারণ ফিক্স সাপোর্টের কন্ডিশন অনুযায়ী সে তো ইয়া করতে দেয় না, রোটেট করতে দেয় না। তার মানে তার রোটেশনটাকে আমি 0 ধরতে পারি। এখান থেকে আমি শুরু করব। ঠিক আছে, এরপরে ডায়াগ্রাম কি হবে এটা তো, স্যার ডি এরপরে এন্ড কি হবে ইকুয়েশন না? সেটা তো আমরা জানি। ডায়াগ্রাম বাম পাশ থেকে শুরু করবো না? হ্যাঁ, ডায়াগ্রাম আমরা বাম পাশ থেকে শুরু করব। ডায়াগ্রাম তো গত ক্লাসে আলোচনা করেছি। ডায়াগ্রাম শুরু করব হচ্ছে ফ্রি এন্ড থেকে। ওকে, এখানে ফাই ডি এর ভ্যালুটা হচ্ছে 0 মাইনাস ফাই সি ইকুয়াল টু টি এল বাই জে জি। টি হচ্ছে এই সি থেকে ডি পর্যন্ত অংশের জন্য টি এর ভ্যালুটা হচ্ছে 15। ঠিক আছে, এবং এটা হচ্ছে 15 কিপ ফিট। তো এটাকে যদি আমরা কিপ ইঞ্চিতে কনভার্ট করি তাহলে হবে 15 কিপ ইঞ্চ। 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 180 হবে, তাই না? তারপরে এল, এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 6 ফিট। এটাকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি, কেন ইঞ্চিতে নিতেছি? কারণ আমাদের শিয়ার মডুলাস যেটা জি, জি এর ভ্যালুটা ইঞ্চিতে আছে, 12,000 কেএসআই, ফিট পার স্কোয়ার ইঞ্চ। এখানে যেহেতু স্কোয়ার ইঞ্চ আছে, এজন্য আমরা আমাদের ফর্মুলায় যত ধরনের লেন্থের ভ্যালু আছে সবগুলাকে ইঞ্চিতে কনভার্ট করতেছি। ওকে, এল এর ভ্যালুটা কত? 6 ফিট। 6 ফিটকে যদি ইঞ্চিতে কনভার্ট করি তাহলে 6 × 12। তারপরে হচ্ছে জে, জে এর ভ্যালু কত একটু আগে বের করলাম, 17.1 ইঞ্চ। আর জি এর ভ্যালুটা গিভেন ছিল, যেটা ল্যাব টেস্ট থেকে পাওয়া যায়, 12,000। ওকে, এখন আমরা এইটুকু ক্যালকুলেশন করে পাচ্ছি 0.0629। এখন এটা কি থাকবে? এই অ্যাঙ্গেলের ইউনিটটা কি হবে? অ্যাঙ্গেলের ইউনিটটা হবে রেডিয়ান। ওকে, অ্যাঙ্গেলের ইউনিটটা হচ্ছে রেডিয়ান।
এখন তাহলে এই ফাই সি ইকুয়াল টু কত হবে? -0.0623 রেডিয়ান। এটাকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি, রেডিয়ানকে কিভাবে ডিগ্রিতে কনভার্ট করে? 180/পাই, তাই না? 180/পাই দিয়ে মাল্টিপ্লাই করলে রেডিয়ানটা ডিগ্রি হয়ে যাবে, তখন এটা হবে -3.60 ডিগ্রি। ঠিক আছে? স্যার মাইনাসটা এই হলো কেন হচ্ছে, স্যার? এই যে এখানে আমাদের ফর্মুলাতে -ফাই সি, ডি এর ভ্যালু তো 0, এই ডি এর আচ্ছা ভ্যালু ঠিক আছে। 0, -ফাই সি, তো শুধু ফাই সি কত? মাইনাসটা এই পাশে চলে আসলো, এটাকে মাইনাস করে দিল। ওকে, এটা একটা। এরপরে আমরা পরের অংশটা নিয়ে কাজ করবো। এখন দেখেন সি পয়েন্টের রোটেশন কত সেটা কিন্তু আমি জানি। এবার আমি তাইলে সিবি এই অংশটুকু নিয়ে কাজ করতে পারবো, অথবা বিসি এই অংশটুকু নিয়ে কাজ করতে পারবো একই রকম ভাবে। যেই ভ্যালুটা আমি জানি সেটা এখানে থাকবে, ফাই সি -ফাই বি ইকুয়াল টু TL/JG, কোন অংশটুকুর জন্য? বিসি অংশের জন্য। একই রকম ভাবে আমি বসাই, টি এর ভ্যালু কত বিসি অংশে? 5। এটাকে যদি কিপ ইঞ্চিতে কনভার্ট করি তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। লেন্থ কত? 5 ফিট, এটাকে ইঞ্চিতে কনভার্ট করলে 5 ইঞ্চু 12। জে এর ভ্যালুটা তো ফিক্সড, জি এর ভ্যালুটাও ফিক্সড, এগুলোর মধ্যে কোনো চেঞ্জ নাই। এখানে আমি কত রেডিয়ান পাচ্ছি? 0.175 রেডিয়ান পাচ্ছি। এখন এই ফাই সি এর তো একটা ভ্যালু আছে, তাই না? ফাই সি এর ভ্যালুটাও এখানে বসাতে হবে। ফাই সি এর ভ্যালু আমরা আগের আগের বার কত পাইছিলাম সেটা এখানে বসাতে হবে, তারপরে ফাই বি এর ভ্যালুটা বের করতে হবে। ক্লিয়ার? এবং ফাই বি এর ভ্যালুটা আমরা পেলাম -4.60 ডিগ্রি। ওকে, তারপরে আমরা বাকি অংশটার জন্য কাজ করব, এবি অংশটার জন্য কাজ করব। যেহেতু ফাই বি, যেটা বি পয়েন্টের ফাই আমরা অলরেডি জানি, এখন আমি বি পয়েন্ট থেকে বাকি অংশটা কাজ করতে পারবো। ফাই বি - ফাই এ TL/JG এবি অংশের জন্য সব কিছু বসাই দিলাম। এখানে ফাই বি এর ভ্যালুটা বসাতে হবে। ফাই বি এর ভ্যালুটা ওই যে আগের ক্যালকুলেশনে যেটা পাইছি সেটা বসাবো। ঠিক আছে? তারপরে ফাই এর ভ্যালুটা বের করে ফেলবো। এখন আপনি ফাই বি এর কোনটা ভ্যালু বসাবেন বলেন? যদি আপনি ফাই ওই রেডিয়ানে ক্যালকুলেশন করেন তাহলে এই রেডিয়ানের ভ্যালুটা বসাবেন, আর ফাই এর ভ্যালু যদি আপনি আগে থেকেই ডিগ্রিতে কনভার্ট করে ফেলেন তাহলে ডিগ্রির ভ্যালুটা বসাবেন। আপনি যেটা মন চায় সেটাই বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, এটুকু ক্লিয়ার? স্যার ডিগ্রিতে যদি আমরা মানটা বসাই তাহলে পরবর্তীতে আর ডিগ্রিতে কনভার্ট করতে হবে না, সরাসরি ডিগ্রিতে মানটা আসবে, তাই তো? না, আমাদের ফর্মুলার ভিতরে যে ফাই, এটা রেডিয়ানে আছে, ডিগ্রিতে নেই। এবং আপনি ডিগ্রির সাথে রেডিয়ান যোগ বিয়োগ করতে পারবেন না, এটাকে কনভার্ট করে যোগ বিয়োগ করতে হবে। এখানে যোগ বিয়োগ করতে বলা হয়েছে না, ফাই বি - ফাই এ। তো যোগ বিয়োগ আপনি যে কোনো একটা ইউনিটে, ফিক্সড একটা ইউনিটে রেখে যোগ বিয়োগ করতে হবে, হয় রেডিয়ানে রাখবেন অথবা ডিগ্রিতে রাখবেন। এখানে তো আমরা আসলে এইটুকুর ক্যালকুলেশন করে যেই ভ্যালুটা পাই সেটা তো রেডিয়ানেই পাই, তাই না? সো আপনারা ফাই বি এর ভ্যালুটাও রেডিয়ানেই এখানে যোগ বিয়োগ করতে পারেন, তারপরে যেটা পাবেন এখানে রেডিয়ানে পাবেন, সেটাকে পরে ডিগ্রিতে কনভার্ট করলাম। এটা আরো সুবিধাজনক হবে, স্যার রেডিয়ান এখানে থেকে যেভাবে ডিগ্রি সলভ করা। স্যার রেডিয়ানে রাখাটাই সুবিধাজনক। হ্যাঁ, রেডিয়ানে রাখাটাই সুবিধাজনক। রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করার সিস্টেম হচ্ছে, আপনারা তো এসএসসি তে পড়ছেন, ডিপ্লোমাতে করছেন, ম্যাথমেটিক্সে শিখছেন। স্যার বলে আর রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করার ফর্মুলা হচ্ছে 180/পাই। আর ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে 5/180। 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে ওই রেডিয়ানের ভ্যালুটার সাথে 180/পাই এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। পাই এর ভ্যালু হবে 3.1416। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন আসেন আমাদের আহ পরের ম্যাথটা। ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড ডায়ামিটার অফ সলিড সার্কুলার সেকশন ইফ দ্য অ্যালাউয়েবল টরশনাল রোটেশন ইজ 1 ডিগ্রি। অ্যালাউয়েবল রোটেশন হচ্ছে 1 ডিগ্রি, 1 ডিগ্রির বেশি হতে পারবে না। তাহলে কি হবে? তাহলে তার ডায়ামিটার কত লাগবে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 6 ডিগ্রি এরকম রোটেশন হয়েছে, তাই না?
তো এত রোটেশন হইলে তাহলে আমাদের এটা তো একটা হলো স্যার সেকশন ছিল। আমাদের এটা কি উল্টা দিকে রোটেশন হওয়ার জন্য কি মাইনাস আসছে? হ্যাঁ, যেহেতু আমাদের যে পজিটিভ টরশন মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, এবং অ্যান্টি রোটেশন মানে হচ্ছে আমাদের নেগেটিভ। ঠিক আছে, বুঝতে পারছেন? নেগেটিভ অ্যাঙ্গেল। স্যার আচ্ছা, এরপরে আমরা আগাই। পরের ম্যাথটাতে যদি যাই, পরের ম্যাথটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলের অ্যালাউয়েবল অ্যাঙ্গেল যদি হয় 1 ডিগ্রি, তাহলে আমাদের ডায়ামিটার কত লাগবে। তো আমাদের এখানে ফর্মুলাটা কিরকম, এখন দেখেন এই সবগুলা অ্যাঙ্গেল যদি আমি যোগ করি, এই অংশের অ্যাঙ্গেল, এই অংশের অ্যাঙ্গেল, এই অংশের অ্যাঙ্গেল, সবগুলার অ্যাঙ্গেল যোগ করলে আমাকে কত হতে হবে? 1 ডিগ্রি হতে হবে। বুঝতে পেরেছেন? তো 1 ডিগ্রি কোথায় হবে? এ পয়েন্টে। ঠিক আছে, ম্যাক্সিমাম যে রোটেশন এটা এ পয়েন্টে 1 ডিগ্রি হতে পারবে। আর ডি পয়েন্টে রোটেশন কত হবে? 0। 0 হবে। গুড। তাহলে আমাদের ফর্মুলাটা কি? এখন এই তিনটা আহ, একসাথে যদি করে ফেলি, এই তিনবার না লিখে আমরা চাইলে কিন্তু একবারেও লিখতে পারবো এই ক্ষেত্রে, যেহেতু পুরাটা টোটাল অ্যাঙ্গেল 1 ডিগ্রির কথা বলা হচ্ছে। এখানে আমরা কিভাবে করতে পারি কাজটা সেটা একটু স্যার দেখি। 1 ডিগ্রি স্যার বুঝিনি স্যার, বলছেন স্যার। এই যে এখানে দেখেন 6 ডিগ্রি আসছে জি স্যার। টোটাল। এটা 1 ডিগ্রির বেশি হতে পারবে না। পরে আলাদা, আমরা পরের কোশ্চেনে চলে গেছি, আগেরটা সলভ করা শেষ, পরের কোশ্চেনে চলে গেলাম। এখানে বলা হলো যে আমাদের অ্যাঙ্গেল 1 ডিগ্রির বেশি হতে পারবে না, তাহলে ডায়ামিটার কত হবে, ও মানে আচ্ছা, ডায়ামিটার কত দিলে অ্যাঙ্গেল 1 ডিগ্রির মধ্যে থাকবে। ঠিক বুঝছি। আছে, জি স্যার। তো ডায়ামিটারের ভ্যালুটা আননোন রেখে বাকিটা সলভ করবো। এখানে অ্যাঙ্গেলের ভ্যালুটাই দেওয়া আছে, সো অ্যাঙ্গেলের ভ্যালু বসাই দিব, ডায়ামিটারের ভ্যালু পাবো, বিষয়টা এরকম। তো এখানে দেখেন তিনটা আলাদা আলাদা পজিশনে যেহেতু আমাকে ক্যালকুলেশন করতে হবে তিনবার, এবং টোটাল অ্যাঙ্গেল 1 ডিগ্রির বেশি রোটেশন হতে পারবে না, তো তিনটাকে আমি একসাথে লিখতে পারি। এই যে এরকম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ফাই ডি মাইনাস ফাই এ, এভাবে লিখতে পারি। যেহেতু ডি এর ভ্যালুটা জানি 0, একবারে তিনটা যদি লিখে ফেলি তাহলে হবে ফাই ডি মাইনাস ফাই এ। দেখেন তো, এই যে এগুলাকে যদি এটা যদি ইকুয়েশন 1 হয়, পরেরটা যদি ইকুয়েশন 2 হয়, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 প্লাস ইকুয়েশন 3 এভাবে যদি করি, তাহলে দেখেন তো কি থাকে। এই যে মাইনাস ফাই সি, এইখানে প্লাস ফাই সি, এই দুটা 0 হয়ে যায়। মাইনাস ফাই বি প্লাস ফাই বি, এই দুটা 0 হয়ে যায়, ফাই ডি থাকে কি? মাইনাস ফাই এর থাকে ফাই ডি সর্বশেষ। মাইনাস ফাই এ, সর্বশেষ এটা থাকে। তো ওইটাই থাকলো, ফাই ডি মাইনাস ফাই এ, এখান থেকে ডি এর ভ্যালু 0, আর মাইনাস ফাই এ এটা থাকলো। মাইনাস ফাই এ এখানে রাখলে বাকিগুলো সব যোগ হয়ে গেল, টিএল বাই জেজি সিডি অংশের জন্য, টিএল বাই জেজি বিসি অংশের জন্য, টিএল বাই জেজি এবি অংশের জন্য। এর আগে মাইনাসটা কই থেকে আসলো? ওই যে মাইনাস ফাই এ ছিল, ওই মাইনাস ফাই মাইনাসটা ছিল ডানে, স্যার, মাইনাস ফাই হ্যাঁ, থেকে ডানে ওটা নিয়ে আসো, ডানে চলে আসো। ঠিক আছে, এখন আপনি দেখেন এই ফাই এ এর যে ভ্যালু, ফাই এ এর ভ্যালু এখানে কত হবে? এখানে ফাই এ এর ভ্যালু কত পাইছিলাম? মাইনাস 0 সামথিং বা মাইনাস 6 ডিগ্রি, তাই না? তো এইখানে ফাই এ এর ভ্যালুটা কত হবে? -1 ডিগ্রি। সো ফাই এ এর ভ্যালু যেহেতু -1 ডিগ্রি, তো 1 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করলে কি হবে? পাই বাই 180। এই জন্য এখানে ভ্যালুটা লেখা হয়েছে -পাই/180। ঠিক আছে, আর ডান দিকে যত যা কিছু আছে সবকিছুর ভ্যালুটা লিখে দেওয়া হলো, টি এর ভ্যালু, এল এর ভ্যালু, জি এর ভ্যালু লিখে দেওয়া হলো, কিন্তু তার ভিতরে কিন্তু ডায়ামিটার আছে, তাই না? ওই যে আমাদের ডায়ামিটারের ভ্যালুটা তো লাগবে, আননোন, তাই না? তার মানে আমরা জে এর ভ্যালু বের করতে পারবো না। সো আমরা জেটাকে আননোন আকারে রেখে ইকুয়েশনটা সলভ করব। দেখেন এই যে জে জি,
জে ইন্টু জি, জে এর ভ্যালুটা আননোন আছে আর জি এর ভ্যালুটা 12,000। সো যেটাকে কমন নিয়ে কাজ আমরা, করা হয়েছে। হ্যাঁ, যেটাকে কমন নেওয়া হয়েছে, এই পুরো অংশটা ক্যালকুলেশন করলে আমরা পাই -1.86 / জে। এখান থেকে আমরা যদি জে এর ভ্যালুটা এবার লিখি, জে এর ভ্যালু হচ্ছে πd⁴/32। আমরা তো জানি সার্কুলার, সলিড সার্কুলার সেকশনের জন্য এরকম πd⁴/32। সো এটার ভ্যালু হচ্ছে আমাদের এই যে এটা, জে এর ভ্যালু আমরা কত পাই, এই π/180, এটার সাথে এটা এখানে ওই পাশে চলে যাবে, তাই না? সো এখানে শুধু জেটাকে ফ্রি রাখলে আমরা এটা পাই কত, 106.57। এই যে 1.86, এটা ওই পাশে পাঠাই দিলে এটা পাই। সো এইটার থেকে আমরা যদি এটাকে 32 দিয়ে মাল্টিপ্লাই করি, পাই দিয়ে ভাগ করি এবং স্কোয়ার কি বলে এটাকে আমরা 4 রুট করি, তাহলে আমরা ডি এর ভ্যালুটা পাবো। ক্যালকুলেটরে কিন্তু এটা করা যায়, জানেন, যে d⁴ এটাকে 4 রুট রুট ওভার করা যায়। এটা এরকম হয়, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে কিরকম হবে, এরকম হবে 4, এখানে সামথিং সামথিং। ওকে, এটা ক্যালকুলেটরে করা যায়। ইকুয়েশনটা এরকম হবে। সো এখান থেকে আমরা কিন্তু ডি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 5.74 ইঞ্চ। সম্পূর্ণ জিনিসটা ক্যালকুলেটরে বসাই দিব, তাহলে 5.74 ইঞ্চ। সো এখান থেকে আমরা কি বুঝলাম, যে কোন একটা সলিড সার্কুলার সেকশনের ডি এর ভ্যালু যদি হয় 5.74 ইঞ্চ, তাহলে এই ধরনের টরশনাল কন্ডিশনে আমাদের রোটেশন হবে 1 ডিগ্রি। এই ক্যালকুলেশনটা সর্বোচ্চ যদি 1 আবার ডিগ্রি। আমরা করি, তাহলে সর্বোচ্চ এখানে এখানে আমরা 1 ডিগ্রি পাবো। ঠিক আছে, যেটা অ্যালাউবল। সো এইটুকু যদি আপনারা বুঝে থাকেন যে অ্যাঙ্গেলটা কিভাবে বের করা হয়, টরশনাল রোটেশন যেটার অ্যাঙ্গেল বের করলাম। সো এটা এখন সার্কুলার সেকশন আছে, সার্কুলার সেকশনের জন্য এরকম, আর যদি অন্য কোনো সেকশন হয় তাহলে কি হবে ওটা আমরা আবার পরে দেখব। সার্কুলার সেকশনের ক্ষেত্রে বা টিউবুলার সেকশনের ক্ষেত্রে কিরকম হবে, এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা বুঝতে পারি। লাস্ট স্লাইড যেটা আছে ওইটা তো আমরা যে মানটা ওই আগে যেটা বের করছিলাম ঠিক আছে, এখন ওয়ান শুধু প্র্যাকটিস করতে হবে। বসে দিচ্ছি না, তাহলে ডি মানটা বের হয়ে গেছে, তাই না? জি জি, স্যার এখানে কিন্তু জে এর ভ্যালু আননোন রেখে আমরা সলভ করেছি। এই সম্পূর্ণ ইকুয়েশনটা সলভ করলে জে ইকুয়াল টু পাই 106 বা 106.5। সো স্যার জে এর ভিতরে আবার ডি আছে, সো ডি এর ভ্যালুটা পেলাম 5.74। বলেন। বি এর সমাধানের ক্ষেত্রে স্যার আমরা যখন 1 ডিগ্রি কে স্যার রেডিয়ানে আনতেছি তখন আমরা মাইনাস আনতেছি কেন? না, এটাকে আমরা মাইনাস আনতেছি। এই যে দেখেন ফাই এ, এটার ভ্যালু কত, আগেরটা সলভ আগেরটা দেখেন, ফাই এ ইকুয়াল টু কত, -6 ডিগ্রি না? এই জন্য এটা -1 ডিগ্রি হয়ে গেছে। এটা ওই যে স্যার আমাদের অ্যান্টি ওখানে তো ক্লক, দেওয়া আছে 1 ডিগ্রি। এখানে দেয়া আছে 1 ডিগ্রি। তো এই 1 ডিগ্রিটা, এটার রোটেশনটা কিরকম হচ্ছে, পজিটিভ টরশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, যার কারণে নেগেটিভ অ্যাঙ্গেল হচ্ছে, তাই না? সো এই ধরনের টরশনাল সিচুয়েশনের ক্ষেত্রে তো আমাদের এই 1 ডিগ্রিটাই -1 ডিগ্রি আকারে আসবে। ঠিক আছে, এখানে -6 ডিগ্রি ছিল, আমরা এটাকে রিপ্লেস করছি -1 ডিগ্রি। সো ফাই এ, এটার ভ্যালুটা হচ্ছে -6। আর এই সিচুয়েশনের ক্ষেত্রে, বি কোশ্চেনের ক্ষেত্রে ফাই এ, এটার ভ্যালু হচ্ছে -1। ওকে, নেগেটিভ আসার কারণ হচ্ছে এই যে পজিটিভ টরশন পুরাটা, এবং এই যে সম্পূর্ণটা আমরা ক্যালকুলেশন করে সেখানে শেষে দেখলাম যে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল পাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ টরশন পাচ্ছি, রোটেশন পাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। ঠিক আছে, এই সেম সিচুয়েশনের ক্ষেত্রেই যদি 1 ডিগ্রি হয় অ্যালাউবল, তাহলে এই 6 এর জায়গায় হয়ে যাবে 1 জাস্ট। তার লাস্ট লাইনটা একটু কনফিউশন স্যার, জার্মান আর টির মান দুইটা কিন্তু আননোন। হ্যাঁ, যে না না না, হ্যাঁ, জে আর ডি
আহ, এই দুইটা তো একই জিনিস, জে ইকুয়াল টু তো পাই ডি টু দি পাওয়ার 4/32, এটুকুই তো জে, যেটাই হচ্ছে আননোন। এই যে এখানে আপনি দেখেন যেটা আননোন, তাই না? জি তো স্যার। জে ইকুয়াল টু কত? জে ইকুয়াল টু এই যে 1.86, এটা আবার এখানে এসে ক্যালকুলেশন হবে পাই/180 সাথে, তাই না? সো এই পাই/180 সাথে ক্যালকুলেশন করতে গিয়ে জে এর ভ্যালু পাওয়া গেছে 106.5। সো জে ইকুয়াল টু 106.5। এখন জে এর ভিতরে আমাদের কি আছে? পাই ডি টু দি পাওয়ার 4/32। সো এই 106 এর সাথে আবার এদের ক্যালকুলেশন করলাম, 32 আসলো, ও আচ্ছা পাই আচ্ছা। আসলো। আর ডি টু দি পাওয়ার 4, এটা আমি কিভাবে সলভ করব? এটা এই যে এইভাবে সলভ করব। ক্যালকুলেটরে এরকম একটা ইয়ে আছে, স্কোয়ার রুট, এর উপরে আবার এই যে এখানে কত লিখতে পারবেন লেখার অপশন থাকে, বুঝছি এখানে স্যার। 4 লিখতে হবে। ঠিক আছে, জি 4 স্যার, লিখলে তাদের ডি এর ভ্যালু পুরাতন সাইন্টিফিক ক্যালকুলেটর তাদের পাওয়ার হচ্ছে এটার উপরে ওয়ান 1/4 দিতে হবে। 1/4 দিলে পরে তখন এটা পাওয়া যাবে স্যার। হ্যাঁ, পাওয়ার 1/4 দিলে হবে। রাইট। ঠিক আছে, আপনাদের তো আর পুরাতন ক্যালকুলেটর থাকার সুযোগ নাই। এত নতুন ক্যালকুলেটর তো বহুদিন যাবত চলে আসছে মার্কেটে, আমার মনে হয় সবার কাছেই নতুন ক্যালকুলেটর আছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা এখন আর ক্যালকুলেটর ব্যবহার করেন না, ফোনে হয়তো সায়েন্টিফিক ক্যালকুলেটর ইনস্টল করে নিয়েছেন। ফোনের তো র্যাম অনেক হাই ক্যাপাসিটির, মেমোরি হাই ক্যাপাসিটির, সে অনেক অনেক দ্রুত সলভ করতে পারে। আমাদের যে ক্যালকুলেটর আমরা ইউজ করি পরীক্ষার হলে, ওই ক্যালকুলেটর গুলার তো ক্যাপাসিটি কম, অনেক স্লোলি সলভ করে। ফোনে তো মানে প্রেস করার সাথে সাথে সলভ হয়ে যায়। যাই হোক, আমরা পরের অংশটাতে যাই, টরশন অফ ক্লোজড থিন ওয়ালড সেকশন। টরশন অফ ক্লোজড থিন ওয়ালড সেকশন, এখানে পুরা জিনিসটা যদি আমরা একটু বলি, প্রথমেই থিন ওয়াল, এটা হচ্ছে ওয়াল। ওয়াল মানে কি? একদম চিকন করে লম্বা করে ওয়াল দিলাম, ঠিক আছে? এখন সরি, ওয়াল যে কোনো শেপের সাইজের হতে পারে, এটাকে আবার বলছি থিন ওয়াল। থিন ওয়াল মানে চিকন, পাতলা পাতলা ওয়াল। তারপরে বলা হলো ক্লোজড। ক্লোজড মানে হচ্ছে এই যে ধরেন এই যে এখানে ওয়াল, বিভিন্ন রকম আঁকা বাঁকা শেপের একটা ওয়াল, যেটা পাতলা এবং ক্লোজ, এক পাশ থেকে আরেক পাশে এসে আবার মিলে গেছে, এটা ওপেন না। এবার বুঝতে পেরেছেন? ক্লোজড থিন ওয়াল, তিনটা ওয়ার্ড একসাথে। তো এখানে অনেক কিছু চলে আসছে। তো ক্লোজ থিন ওয়াল এই জিনিসটা কিরকম বলা হয়? আমরা একটু আগে যেরকম দেখেছি যে আমাদের একটা টিউবুলার সেকশন ছিল, টিউবুলার সেকশনের ক্ষেত্রে আমরা যে ক্যালকুলেশনটা করেছি, মাঝখানে ফাঁকা ছিল, টিউবের জন্য যে ক্যালকুলেশন করেছি, টিউব না হয়ে যদি অন্য যে কোনো শেপ হয়, টিউব না হয়ে যদি অন্য যে কোনো শেপ হয়, তাহলে সেটাকে আমরা এই ক্লোজড থিন ওয়াল সেকশন এইটার মধ্যে ফেলে ফেলে দিতে পারবো। বুঝতে পেরেছেন? যেটার সো এখানে থিন ওয়াল বলতে আসলে কি বোঝাচ্ছে? এটার থিকনেসটা হচ্ছে মাচ স্মলার দেন ইটস আদার ডাইমেনশনস। আদার যে ডাইমেনশনস আছে, এই ওয়ালের লেন্থ, তারপরে ওয়ালের যেই ডেপথ, এগুলোর তুলনায় তার থিকনেসটা হবে অনেক কম। হ্যাঁ, থিকনেসটা হবে অনেক কম, এটাকে আমরা বলছি থিন ওয়াল। আর ক্লোজ কেন? ওই যে এক পাশ থেকে শুরু হয়ে আরেক পাশে এসে আবার ওই আগের জায়গার সাথে মিলেছে, এই জন্য এটা ক্লোজ, এটা ওপেন না। ঠিক আছে, এই জন্য এটা ক্লোজ থিন ওয়াল। ক্লোজ থিন ওয়ালের ক্ষেত্রে যদি টরশন হয়, তাহলে ক্লোজ থিন ওয়ালের যে টরশন এবং তার যেই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এই জিনিসটা কিভাবে বের করতে হবে? তো ক্লোজ থিন ওয়ালের ক্ষেত্রে আমাদের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার যে ফর্মুলা, সেটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, একেবারেই 100% পারফেক্টলি আমরা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া রেগুলার শেপের ক্ষেত্রে যেরকম বের করতে পারি, এরকম ইররেগুলার শেপের ক্ষেত্রে একেবারে 100% অ্যাকুরেটলি আমরা এরকম পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে পারি না। এখানে আমরা ছোট ছোট অংশে ভাগ করে প্রত্যেকটা অংশের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে যোগ করি।
এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া অথবা জে ইকুইভ্যালেন্ট। এটাকে বলা হয় জে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো আমরা জে ইকুইভ্যালেন্ট বের করতে হয় এখানে। ঠিক আছে, জে ইকুইভ্যালেন্ট বের করতে হয় কিভাবে এটা আমরা দেখব। আর টরশন, টরশন তো কিভাবে বের হয়, টরশন তো আমরা প্রথম ক্লাসে যেভাবে ক্যালকুলেশন দেখেছি টরশন ওইভাবেই বের হবে, কিন্তু স্ট্রেস কিভাবে বের হবে, তারপরে আমাদের অ্যাঙ্গেল কিভাবে বের হবে, এটা একটু ভেরি করবে, ডিফারেন্স থাকবে। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখি আহ আমাদের যে টোটাল টর্ক হচ্ছে এটা আমাদের টাউ, যেটা টাউ হচ্ছে T/2 AT। T/2 AT এই জিনিসটা কি? টি হচ্ছে টর্ক বা টরশন বাই 2 এটা হচ্ছে টোটাল এরিয়া। ঠিক আছে, টোটাল এরিয়া এর ভ্যালুটা আমি দেখাচ্ছি কিভাবে বের করতে হয়। এটাকে একটা সার্কেল দিয়ে ডিনোট করা হয়। এখানে একটা সার্কেলের ভিতরে এ আছে, এটা এভাবেই লিখতে হয়। ঠিক আছে, এটা বোঝায় যে এই পুরা জিনিসটাকে কাভার করে আসতে হবে। বুঝতে পেরেছেন? ইনটু টি। এখানে এই জিনিসটা কি, এটাকে যদি আমি একটু ব্যাখ্যা করি, এটা হচ্ছে সামেশন অফ আর ইনটু ডিএস। মানে এটাকে বলা হচ্ছে, ফর্মুলাটা আমি যদি এখানে দেখাই, এটা আছে এই যে এখানে যে থিন ওয়ালটা আছে, এর ব্যাখ্যাটা হচ্ছে এই যে থিন ওয়ালটা, যেটা এই থিন ওয়ালের একদম সেন্টার বরাবর একটা লাইন চিন্তা করতে হবে। ওই সেন্টার লাইন বরাবর তার যে মাঝখানের এরিয়াটা আছে, এই পুরা এরিয়াটাকে যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের এ। ঠিক আছে, তো এটা যদি একেবারে এরকম ইরেগুলার আঁকা বাঁকা শেপের হয়, তাহলে এরকম ছোট ছোট ট্রায়াঙ্গেলে ভাগ করে নিতে হবে। যে এরকম ছোট ছোট অংশের জন্য একটা ট্রায়াঙ্গেল, আবার এদিক থেকে একটা ট্রায়াঙ্গেল, এখান থেকে একটা ট্রায়াঙ্গেল, এখান থেকে একটা ট্রায়াঙ্গেল, এদিক থেকে একটা ট্রায়াঙ্গেল, এই অংশ একটা ট্রায়াঙ্গেল, এইভাবে পুরা এরিয়াটাকে কাভার করা হয় ছোট ছোট অংশে। ঠিক আছে, তখন এই পুরা এরিয়াটা যেটা পাওয়া যায়, যেই এরিয়াটা কিন্তু টোটাল এই এখানে কিন্তু থিন ওয়াল, এই থিন ওয়ালের ক্ষেত্রে কিন্তু একটা আউটার ডাইমেনশন থাকে, একটা ইনার ডাইমেনশন থাকে। আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে সেন্টার লাইন ধরে, এটার মাঝামাঝি একটা লাইন চিন্তা করতে হবে। মাঝামাঝি লাইন চিন্তা করে একটা এরিয়া চিন্তা করতে হবে। আর টিটা কি? টি হচ্ছে ওয়ালের থিকনেস। টি হচ্ছে ওয়ালের থিকনেস। সো আমাদের টাউ হবে T/2 AT। এটা কি তাহলে? ওই যে সেন্টার লাইন বরাবর মানে ওই ওয়ালের সেন্টার লাইন এই দিকে এই এরিয়াটা পুরাটাকে কভার করব সেন্টার লাইন দিয়ে। তারপরে যে ক্লোজড এরিয়াটা হবে, ক্লোজড এরিয়া, এনক্লোজড এরিয়া, সেটা হচ্ছে এ। আর টিটা হচ্ছে থিন ওয়ালের থিকনেস। ওকে, এটা হলো আমাদের টাউ। আর জে ইকুইভ্যালেন্ট কি হবে? জে ইকুইভ্যালেন্ট হবে 4 × A² টোটাল এরিয়ার স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন অফ ডিএস বাই টি। সামেশন অফ ডিএস বাই টি হচ্ছে এই যে ছোট 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 এরিয়া করে করে যে টোটাল লেন্থ হয়ে যাবে। দেখেন এই ডিএস জিনিসটা কি? ডিএস হচ্ছে এই যে এরকম ছোট্ট এই অংশটা, এই অংশটার লেন্থ, একেবারেই ছোট্ট যেই এরিয়াটা এখানে দেখতে পাচ্ছি, এটার লেন্থ, যেটা ওয়ালের লেন্থ বরাবর। তো এটাকে যদি আমি সাম করি, এইটুকুর লেন্থ, এরপরের লেন্থ, এরপরের লেন্থ, এরপরের লেন্থ, এরপরের লেন্থ, এভাবে যদি পুরাটা সাম করি, তাহলে ওই সেন্টার লাইন বরাবর পুরা লেন্থটা কত, সেটাই হচ্ছে সামেশন অফ ডিএস, মানে ওয়ালের লেন্থ। ঠিক আছে, ওয়ালের লেন্থ ডিভাইডেড বাই ওয়ালের থিকনেস। সো এইটা হচ্ছে আমাদের জে ইকুইভ্যালেন্ট। এবং আমাদের যে ফাই,
ফাই এর ভ্যালুটা কিন্তু আমরা ওই যে জে যখন বের করে ফেলতে পারবো, তারপরে ওই যে টাউ যখন বের করে ফেলতে পারবো, তখন ফাই আগের ফর্মুলার মতো করে বের করতে পারবো। এখানে কিন্তু আমাদের যে ইকুইভ্যালেন্ট বের করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, এবং ফর্মুলাটার যে চেঞ্জ আসতেছে সেটা যে ইকুইভ্যালেন্ট বের করার ক্ষেত্রেই আসতেছে। আমরা একটা এক্সাম্পল দেখলে আপনাদের আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমরা এক্সাম্পলটা একটু দেখি। এক্সাম্পলটা তো এই আগের কেসটাকেই চিন্তা করা হচ্ছে, আগের টর্শনটাই 10, 5, 15। Considering the torque diagram shown below, calculate the maximum shear stress and torsional rotation for a 4 inch by 4 inch hollow square section. এই যে দেখেন, এটা একটা স্কোয়ার সেকশন। আগে আমরা দেখেছিলাম কিন্তু টিউবুলার সেকশন। টিউবুলার সেকশনের ক্ষেত্রে আমরা কি কিভাবে ক্যালকুলেশন করেছি এটা একটু আগে দেখলাম। টিউবুলার সেকশন ছাড়া অন্য যে কোনো টাইপের সেকশন যদি হয়, তাহলে আমরা সেটাকে ক্লোজ থিন ওয়াল সেকশনের মধ্যে ফেলে দিতে পারবো। ঠিক আছে? তো এটা একটা দেখেন রেক্টেঙ্গুলার হলো সেকশন, হ্যাঁ, বা এটা একটা স্কোয়ার হলো সেকশন। স্কোয়ার হলো সেকশনটা আপনার ডান দিকে সেকশনটা দেখতে পাচ্ছেন। এটাকে আমরা ক্লোজড থিন ওয়াল এই ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে ক্যালকুলেশনটা করব। তো এখানে কি আছে, এটার আউটার ডাইমেনশনটা হচ্ছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, আর ওয়ালের থিকনেসটা হচ্ছে 1/2 ইঞ্চি। তাহলে ইনার ডাইমেনশন কত? এদিকে 3 ইঞ্চি, এদিকেও 3 ইঞ্চি, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। ওকে, এদিকে হাফ কমে গেল, এদিকে হাফ কমে গেল, তাহলে এদিকে 3 ইঞ্চি থাকবে। এটা কি ক্লিয়ার আপনারা কোশ্চেনটা? আর আমাদের জি এর ভ্যালু হচ্ছে 12,000 কেএসআই, এটুকু দেওয়া আছে। এই কোশ্চেনটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমাদের এনক্লোজড এরিয়া এ সার্কেল, এটা হচ্ছে এনক্লোজড এরিয়া। এনক্লোজড এরিয়াটা কেমনে বের করব? এই যে সেন্টার লাইন বরাবর আমরা একটা, এই যে এই থিন ওয়ালের সেন্টার বরাবর একটা লাইন চিন্তা করবো, এই যে এরকম সেন্টার লাইন, এই যে এই বরাবর, এই বরাবর একটা সেন্টার লাইন চিন্তা করবো। এদিকে একটা সেন্টার লাইন চিন্তা করলাম, এদিকে একটা সেন্টার লাইন চিন্তা করলাম, তারপরে এদিকে একটা সেন্টার লাইন চিন্তা করব, এদিকে একটা সেন্টার লাইন চিন্তা করব। এই সেন্টার লাইন বরাবর লাইনটা টানার পরে যে ভিতরের এরিয়াটা পাবো, সেটা হবে আমাদের এ সার্কেল বা এনক্লোজড এরিয়া। এটা কত হবে খেয়াল করে দেখেন, এদিকে 0.5, তাহলে এদিক থেকে 0.5 মাইনাস করে দিলাম। আবার এইখানে যখন আমি সেন্টার লাইন টানলাম, তাহলে উপর থেকেও তো 0.5 এর অর্ধেক মাইনাস করে দিলাম। উপরে হচ্ছে 0.25 আর নিচে 0.25 মাইনাস করলে ভিতরে থাকে কত? টোটাল হচ্ছে 4। উপর থেকে 0.25 বাদ দিলাম, নিচ থেকে 0.25 বাদ দিলাম, তাহলে থাকে কত? 3.5। স্যার এই মানটা 3.5। কিসের স্যার? এই মানটা হচ্ছে, আমরা এই যে সেন্টার লাইন চিন্তা করবো এই ওয়ালের, স্যার এই যে এরকম স্যার, এই ওয়ালের একটা সেন্টার লাইন চিন্তা স্যার করবো, মানটা কিসের এই স্যার? ওয়ালের একটা সেন্টার লাইন চিন্তা করবো। এই সেন্টার লাইনের লেন্থ কত? এই যে এখান থেকে এইটুকু, এই নিচ থেকে, যেহেতু এটা হাফ ইঞ্চি, হাফ ইঞ্চির অর্ধেক কত? 0.25, সো কোয়ার্টার ইঞ্চি। 0.25 নিচ থেকে বাদ, উপর থেকে 0.25 বাদ, তাহলে এদিকের লাইন কত? 3.5। আবার এদিকে যদি চিন্তা করি, একই রকম ভাবে এদিক থেকে 0.25 বাদ দিব, এদিক থেকে 0.25 বাদ দিব, তাহলে এই বরাবর লেন্থ থাকবে হচ্ছে 3.5 ইঞ্চি। তাহলে এদিকে 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি। দিলে স্যার পুরোটা মানে রানিং পিরিয়ড। না, আমরা পেরিমিটার বের করতেছি না, ভিতরের এরিয়াটা বের করতে চাচ্ছি, এনক্লোজড না এরিয়া। বুঝছি স্যার, দৈর্ঘ্যর কথা বলছি। হ্যাঁ, তো আমাদের দৈর্ঘ্যটা এই বরাবর হচ্ছে 3.5, এই বরাবর হচ্ছে 3.5। সো 3.5 ইন্টু 3.5, এটাই হবে আমাদের এনক্লোজড এরিয়া, যেটাকে এ সার্কেল দিয়ে ডিনোট করা হচ্ছে। এখন এটা যদি স্কোয়ার শেপের না হয়ে রেক্টেঙ্গুলার শেপের হয় বা অন্য যে কোনো শেপের হয়, এরকম ভাবে বের করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এনক্লোজড এরিয়া। সো এরপরে আমাদের টাউ ম্যাক্স কি হবে? টি বাই 2a/t। 2a/t, টি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টাউ, ম্যাক্সিমাম টর্ক। টি হচ্ছে ম্যাক্সিমাম টর্ক। টি হচ্ছে ম্যাক্সিমাম টর্ক। আমাদের এখানে ম্যাক্সিমাম টর্ক কত? 15। সো আমাদের ম্যাক্সিমাম টর্ক হবে 15, এটাকে ইঞ্চিতে কনভার্ট করলে ইনটু 12।
ইঞ্চিতে কেন কনভার্ট করলাম? কারণ আমাদের এখানে এই যে জি এর ভ্যালু বা স্ট্রেসের ভ্যালু গুলো আমরা কেএসআই তে চাচ্ছি, কেএসএফ এ চাচ্ছি, কেএসআই, এই জন্য ইঞ্চিতে কনভার্ট করা হবে। সো টাউ ম্যাক্স এর ভ্যালুটা কি হবে? 2AT, এ হচ্ছে এনক্লোজড এরিয়া ইনটু টি, 15 ইনটু 12, 2A হচ্ছে এনক্লোজড এরিয়া 12.25, এবং স্মল টিটা হচ্ছে ক্লোজড থিন ওয়ালের থিকনেস, থিকনেসটা কত? 1/2 ইঞ্চি, 0.5। সো এটা হচ্ছে আমাদের টাউ ম্যাক্স। এবং আমাদের যে ইকুইভ্যালেন্ট কত হবে? যে ইকুইভ্যালেন্ট হবে, আমাদের ফর্মুলাটা ছিল এটা, 4A স্কয়ার ডিভাইডেড বাই সামেশন অফ ডিএস বাই টি। সামেশন অফ ডিএস বাই টি, সামেশন অফ ডিএস জিনিসটা কি ছিল? ওই যে সেন্টার লাইন বরাবর যে লাইনটা টানলাম এটার টোটাল লেন্থ, এটা হচ্ছে সামেশন অফ ডিএস। তো যে ইকুইভ্যালেন্ট এর ভ্যালুটা আমরা দেখি 4 ইনটু এ স্কয়ার, এ এনক্লোজড এরিয়া স্কয়ার, এনক্লোজড এরিয়া কত ছিল? 12, এটার স্কয়ার ডিভাইডেড বাই ডিএস। ডিএস হচ্ছে এই যে আমাদের এখানে যে চারদিকে চারটা সেন্টার লাইন আঁকছিলাম না, চারটা সেন্টার লাইনের টোটাল লেন্থ। এ সার্কেল হচ্ছে এই সেন্টার লাইন বরাবর এনক্লোজড এরিয়া, আর সামেশন অফ ডিএস যেটা, এটা হচ্ছে এই সেন্টার লাইন গুলোর টোটাল লেন্থ, মানে পেরিফেরিটা, মানে পেরিমিটারটা কত, টোটাল লেন্থটা কত। সো আমাদের যেহেতু চারদিকেই 3.5 করে ছিল, তাহলে চারটা 3.5 হবে, এই যে 4 ইন্টু 3.5 ডিভাইডেড বাই স্মল টি, স্মল টি হচ্ছে 0.5 থিকনেস। ওকে, সো এখান থেকে আমরা যে ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম, যে ইকুইভ্যালেন্ট হচ্ছে 21.4। এখন আমরা যদি থিটা বের করতে চাই, আগের মতোই করব, ফাই ডি, ফাই সি, ফাই সি, ফাই বি, ফাই বি, ফাই এ। শুধুমাত্র আমাদের চেঞ্জ কোথায়? আগে ছিল যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ফর হলো সার্কেল বা সলিড সার্কেল এরকম ছিল, আর এখানে তো আমাদের ক্লোজ থিন ওয়াল। সো আমাদের জে এর ভ্যালুটা কি হবে? জে এর ভ্যালুটা হবে এই যে এইটা, যে ইকুইভ্যালেন্ট 21.44, এই ভ্যালুটা বসাবো, আর বাকি সব আগের মতোই থাকবে। আমরা এই যে আগে যেটা সলভ করেছিলাম এখানে সব আগের মতোই আছে, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে জে এর ভ্যালুটা। ক্লিয়ার? জি স্যার। এখন দেখেন, আমাদের সার্কেল যখন ছিল হলো সার্কেল, তখন আমাদের অ্যাঙ্গেল মোটামুটি 6 ইঞ্চির মতো আসছিল, এখন আমাদের 5 ইঞ্চির মতো। এটা কি বুঝতে পেরেছেন? এখানে আপনাকে চিন্তা করতে হবে এ সার্কেল যেটা, এই জিনিসটা কি, এবং সামেশন অফ ডিএস এই জিনিসটা কি। এখানে নতুন এই দুইটা জিনিস। এ সার্কেলটা হচ্ছে সেন্টার লাইন বরাবর লাইন টানার পরে যে এনক্লোজড এরিয়াটা পাওয়া যায়, টোটাল এরিয়াটা নিতে হবে, এটা হচ্ছে এ সার্কেল। আর সামেশন অফ ডিএস হচ্ছে সেন্টার লাইন আঁকার পরে যে টোটাল লেন্থ পাওয়া যায়, সেন্টার লাইনটার লেন্থ, এদিকের লেন্থ, এদিকের লেন্থ, এদিকের লেন্থ, এদিকের লেন্থ, সেইটা হচ্ছে সামেশন অফ ডিএস। তাহলেই আমরা এই ফর্মুলাতে বসালে কাজ করতে পারবো। আজকে এই পর্যন্তই আমরা পড়াশোনা করব, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারবো। স্যার বাসায় দেখার পরে স্যার প্রশ্ন উত্তর দেবো স্যার। ঠিক আছে, আপনারা যদি নোট করে থাকেন তাহলে বাসায় দেখলে পারবেন। আমরা মোটামুটি প্রেজেন্ট লিঙ্কটা স্যার। 3টা পেজ কমপ্লিট করেছি। আমাদের মিড টার্ম পরীক্ষা চলে আসতেছে, মিড টার্ম পরীক্ষা মনে হয় 20 তারিখের পরেই শুরু হয়ে যাবে। এই কোর্সের মিড টার্ম থাকবে, যেহেতু এটা থিওরি কোর্স, মিড টার্ম থাকবে, এবং আমরা মিড টার্মের আগ পর্যন্ত যতটুকু করতে পারবো পুরাটাই থাকবে। আর এই ম্যাথ গুলাই থাকবে, ম্যাথের এমসিকিউ থাকবে, কোন জিনিসটাকে কি বলে এই ধরনের থিওরিটিক্যাল কোশ্চেনও আমি জিজ্ঞেস করব। আর কারো ম্যাথ কারোর সাথে মিলবে না, এক একজনের ভ্যালু এক এক রকম থাকবে। সো আপনারা একটু ম্যাথ গুলো ভালো মতো করবেন, কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। ওকে, আর মিড টার্মের আগে আমরা মিড টার্ম পর্যন্ত যেটুকু টার্গেট নিয়েছি
এটুকু টার্গেট যদি করতে না পারি তাহলে আমরা একটা এক্সট্রা ক্লাস করবো, যেহেতু গত ক্লাস হয় নাই, আমি অসুস্থ ছিলাম। ওই ক্লাসটা আমরা একটা এক্সট্রা ক্লাস করতে চাই। ওকে, আজকে এই পর্যন্তই থাকুক, আমি একটা স্যার আপনাদেরকে ফোরাম লিংক কুইজ দিচ্ছি। এলো না স্যার? হ্যাঁ, আসলে আমরা টর্শন নিয়েই তো আলোচনা করছি। স্যার এখন যেহেতু আমরা একটা পর্যায়ে আসছি, টর্শনটা একটু বুঝলাম, স্ট্রেসটা বুঝতে পারলাম, অ্যাঙ্গেল বুঝতে পারলাম, এখন কিন্তু আমরা কিছু কুইজ দিতে পারবো, ফোরাম দিতে পারবো, তাই না? এই জন্য আমি গত 2 সপ্তাহ আসলে আপনাদেরকে ফোরাম কুইজ দিইনি, যেহেতু আমরা আলোচনা করতে পারিনি, এই জন্য দিই। এখন ঠিক দিব, আছে, পাবেন। ওকে, ইজি দেন স্যার। ইজি থাকবে কিন্তু স্যার থ্যাংক ইউ ভ্যালু স্যার। চেঞ্জ থাকবে। প্রেজেন্ট লিঙ্কটা স্যার হ্যাঁ, দিচ্ছি।